রোকেয়া প্রাচী, আপনি একজন মাও, আমিও একজন সন্তানহারা পিতা। গোপালগঞ্জে যে কান্নাগুলো দেখলাম, কালকে স্কুলের আশেপাশে মা বাবার যে কান্না, আপনি কিভাবে পরিস্থিতি মানসিকভাবে সামাল দিলেন এই পরিস্থিতি? ধন্যবাদ ভাই। সারা পৃথিবীর সব মানুষের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে যখন তারা মা বা বাবা হন। মানে সব মা-বাবা কিন্তু একই রকম অনুভূতি নিয়ে পৃথিবীতে বসবাস করেন। মানে সে যে শ্রেণীরই হোক। তো আমার তো মানে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসার সেই স্মৃতি আছে। কালকে মনে হয় নাই যে আ মানে আমার বাচ্চা না। আমার মনে হয় এটা কারোরই মনে হয়নি। মানে দম বন্ধ হয়ে আসছিল এবং প্রচন্ড মাথা ব্যথা করছিল, দম বন্ধ হয়ে আসছিল। আ মানে নিজেকে খুব সুস্থ মনে হচ্ছিল না এবং আ Facebook টা বন্ধও করতে পারছিলাম না, আবার দেখতেও পারছিলাম না। ভীষণ মানে কষ্ট পাওয়ার পাশাপাশি খুব লজ্জিত এবং অপরাধীও লাগছিল যে আমরা মানুষ। এরকম একটা সময়ে মানে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেই মানবিকতাটুকুও আমাদের ভেতর নাই। মা-বাবারা কিরকম পাগলের মতো সন্তানকে খুঁজছে, আবার সন্তানরা মানে আগুনে পোড়া শরীর নিয়ে অতটুকু ছোট, ছোট বাচ্চারা মানে হেঁটে বেরিয়ে আসছে আর লোকজন সেটা ভিডিও করছে। একটা গাড়ি বা কেউ পানি নিয়ে বা কোনোভাবে কেউ সাহায্য করছে না। কিন্তু ভিডিও করছে সবাই, ভিড় করছে। মানে মানে এটা মেনে নেয়া যায় না কোনো কিছু। পুরো ঘটনাটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা এটা আমাদের মনে হয় যে অনেকদিন আমরা আহ এই ট্রমা থেকে বেরোতে পারবো না। একদমই না। এবং মনে হচ্ছিল যে বাচ্চা স্কুলে যাবে, বাচ্চা দিয়ে আসার পরে বাচ্চাকে আবার আনতে যাওয়া। এটা যে কি মানে ভয়াবহ একটা বিষয় মানে আতঙ্ক হয়ে গেছে। কারণ আমার স্মৃতি আছে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আবার আমি আনতে যাই। আমি কখনো ড্রাইভারের কাছে ছাড়তাম না। আমার বাচ্চারা যখন স্কুলে গেছে। তো আমি আনতে গিয়ে একটু আগে গিয়ে হয়তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো বাচ্চা যখন বেরিয়ে আসা ধরেন ১ মিনিট ২ মিনিট পার হয়ে গেলে আমি ঘড়ি দেখছি, এরকম করে তাকিয়ে দেখছি যে বাচ্চা কোথায়। তো হয়তো কখনো দেখা গেছে ৫ মিনিট ১০ মিনিট দেরি হয়ে গেছে। আমি কিন্তু উসখুস করছি যে আমার বাচ্চা বেরোচ্ছে না কেন? তারপর যখন দূর থেকে দেখছি বাচ্চাকে, আমার বাচ্চা আমাকে একটা হাসি দিচ্ছে, আমি বাচ্চাকে দেখে একটা স্বস্তি পাচ্ছি, হাসি পাচ্ছি। আমার মনে হয় যারা মা-বাবা হয়েছেন, এই অনুভূতি যে কত বড় একটা স্বস্তির, শান্তির এবং আমার খালি কালকে মনে হয়েছে যে ওই মা-বাবারা বাচ্চাটাকে আনতে গিয়ে বাচ্চাকে পাচ্ছে না। আবার অনেক বাবা-মাও কিন্তু ওখানে হতাহত হয়েছেন, মারা গেছেন। মানে এই যে সন্তানকে খুঁজে পাচ্ছে না এবং তারপর যখন পেয়েছে সেটার যে কি অবর্ণনীয় অবস্থা, এটা কোনো মা-বাবা আমি মনে করি যে এর চেয়ে অভিশাপ কিছু হতে পারে না। মানে ভয়ংকর এবং সেরকম একটা অবস্থায় আহ চিকিৎসা ব্যবস্থা বলেন, এরকম ঘটনায় যারা আহত তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য যে যোগাযোগ ব্যবস্থাটা তৈরি করা, অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেয়া, তাদের জন্য ঠিকমতো পানিটা সরবরাহ করা, রক্ত সরবরাহ করা, মেডিকেল সাপোর্ট মানে সকল কিছু মিলিয়ে মনে হলো যে রাষ্ট্র একটা বিমাতা সুলভ শুধু না, নিষ্ঠুর আচরণ করল। মানে রাষ্ট্র জানি দেখেন আন্দোলন করি, রাজনীতি করি সবকিছুর ঊর্ধ্বে তো একটা সন্তান, একটা শিশু। মানে সবকিছুর ঊর্ধ্বে একটা ছোট্ট পরীর মতো, ফুলের মতো বাচ্চা। তো সেই বাচ্চাদের এরকম পোড়া শরীর নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রাষ্ট্রের দায়িত্বহীনতা, খামখেয়ালিপনা এবং সেনাবাহিনীর যে আবারও এক ধরনের প্রচন্ডতম বলা যায় যে নজিরবিহীনভাবে
আহ শব্দ খুঁজে পাচ্ছি না, স্বৈরাচারী বলবো না নৃশংস বলবো। সারাদিন ধরে যা ঘটলো আর কি, আমার এখন পর্যন্ত ঘুম হয়নি, এবং যাদের সাথে কথা বলছি সকলেরই একই কথা যে এই ঘটনাটা কেন ঘটলো। ঢাকা শহরে একটা গাড়ির ড্রাইভিং শেখার জন্য দূরে যেতে হয়, যে বাবা আমি নতুন ড্রাইভার, আমি শিখছি, আমার কারণে যদি কারো কিছু হয়। সেখানে একটা যুদ্ধ প্লেন, সেটা লোকালয়ের মধ্যে, সেটার প্রশিক্ষণ চলছে এবং সেটা পড়ে গেল। পাইলট আলাদা করে প্যারাসুটে জাম্প করলেন। তারপর স্কুলে যখন পড়লো, সেই লাশ, কতজন আহত নিহত, সেটা নিয়ে একটা পলিটিক্স। রক্ত দিতে গেল, রক্তের প্রয়োজন, আমাদের ছাত্রলীগের ভাইরা হামলা মামলার ঝুঁকি নিয়ে রক্ত দিতে গেলেন। সেখানে তাদেরকে আবার বিএনপির ছাত্র দলের ছেলেরা তাদেরকে আবার হামলা করলো। তারপরে হাসপাতালে জামাতের আমিরকে দেখলাম ভীষণ বড় জমায়েত নিয়ে সেখানে তিনি গেলেন। কেন? তাকে ওখানে গিয়ে ভিড় করতে হবে কেন? আমরা দেখলাম একজন ডাক্তার হাত জোড় করছেন, একজন লেডি ডক্টর, তিনি হাত জোড় করে খুবই কান্না কণ্ঠে, মানে মানে ভীষণ রিকোয়েস্ট করছিলেন যে আপনারা ভিড় করবেন না, ভিড় করবেন না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এরকম ভিড় করে গেলেন, হাত নাড়তে নাড়তে, অ্যাজ ইফ এটা একটা জনসভা, ওখানে গেলে ভোট বেড়ে যাবে। মানে সব জায়গায় রাজনীতি করতে হবে, মানবিকতা কি নাই বাংলাদেশে? শেষ। এবং উপদেষ্টাদের এক একজনের আচরণ, সবচেয়ে মানে আমি একবারই বলে যাচ্ছি আসলে, জানি না আপনি প্রশ্ন করবেন কিনা, মানে কি বলবো, এবং বাচ্চারা রাস্তা দিয়ে হেঁটে আজকে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কিন্তু সেই ছবিটা, সেই গানটা শেয়ার করেছেন। একদিন ছুটি হবে, সেই যে ছুটির ঘন্টা ছবিটার গান, বাচ্চাদের নিয়ে আর কি। এবং এই যে আপনি যে বললেন না, এই যে প্রশ্ন আমাদের তথ্য পাওয়ার অধিকারের সমস্যা থেকেই কিন্তু আজকে সারাদিন যে ঘটনাগুলো ঘটলো, তারা বলছে তাদের তথ্যটা দেওয়া হচ্ছে না, কতজন মারা গেছেন এখন পর্যন্ত কেউ জানে না, এবং বাচ্চাদের শরীরটা গলে গেল কেন, এমন কি ছিল? অনেক অনেক অভিভাবক বলেছেন তার বাচ্চার শরীরটা গলে গেছে। অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আপনি বাচ্চাদের কষ্ট, বাচ্চাদের অবর্ণনীয় পুড়ে যাওয়া দৃশ্য আমরা যদি মানে মানবিক জায়গা, মায়ের দৃষ্টিতে দেখি, এরপরেও কিন্তু কথা আছে তো। আমরা দেখছিলাম গোপালগঞ্জকে ঘিরে ফেলেছে। গোপালগঞ্জে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম খুব কথা হচ্ছিল যে শুধু যুদ্ধ প্লেনটা পাঠানো বাকি। বিমান বাহিনীর যুদ্ধ প্লেন গোপালগঞ্জে পাঠানো বাকি আছে। আর সবই গেছে। এবং গোপালগঞ্জে তারা নিশ্চিহ্ন করে দেবে, গুড়িয়ে দেবে। তো বুলডোজার যে নিতে পারবে না সেটা তো প্রমাণিত হয়ে গেছে। নদী পথে বলেন, সড়ক পথে বলেন, সবকিছুতে তারা ব্যর্থ। তো বাকি আছে বিমান বাহিনীর যুদ্ধ প্লেন। সেটা নিয়ে কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে এখন যুদ্ধ প্লেনটা শুধু পাঠানো বাকি। কে জানে এই যুদ্ধ প্লেনের গন্তব্য গোপালগঞ্জ ছিল কিনা? গোপালগঞ্জের সমাধির উপরেও তো এটা করতে পারত। এখন এরকম কথা যদি বলি সেটা তো খুব বাড়াবাড়ি হবে না, তাই না? এই যুদ্ধ প্লেনটা মানে যেভাবে আম যে প্রক্রিয়ায় উঠছিল, যে প্রক্রিয়ায় সে নেমে গেছে, সবকিছু মিলে যে সমস্ত প্রশ্নের জন্ম দিচ্ছে। এবং দেখেন ব্লাস্ট হওয়ার সাথে সাথে তারা গেল, মানে কালকে বিকালের মধ্যে, রাতের মধ্যে সকল আম আ প্লেনের সকল ছোট অংশ, মানে যেগুলোকে বলা হয় আলামত, সকল কিছু কিন্তু তারা সরিয়ে ফেলেছে। নিরপেক্ষ তদন্তের কথা উঠছিল। সেই তদন্তের তো ধারে কাছে নেই। পুরো জায়গাটা কিন্তু তারা ক্লিয়ার করে ফেলেছে। বিকেলবেলা বলল যে আ স রেস্কিউ করা শেষ। এখনো ডেড বডি বা কিছু নেই। তাহলে রাতের বেলা অ্যাম্বুলেন্স কার জন্য গেছে? রাতের বেলা অ্যাম্বুলেন্সে করে কি গেছে?
ওই যে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা তো চিৎকার করে করে বলছিল যে আমরা দেখছি এক একটা ব্যাগে ৭টা ৮টা করে গলে যাওয়া, ভেঙে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া ডেড বডি তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো যখন ঘোষণাই করলো যে আর কোনো দেহাবশেষ নেই বা আর কোনো আহত নিহত নেই, তাহলে রাতের বেলা এরকম মানে চুপিসারে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার ব্যাখ্যা তো জনগণ চাইতেই পারে। এবং কতজন মারা গেছে স্টুডেন্ট যারা মানে মাইলস্টোন স্কুলের কলেজের সিনিয়র সেকশনের যারা স্বেচ্ছাসেবকের কাজ করেছে তারাই তো একেকজন বলছে যে তারা কতজন করে দেখেছে মানে এবং ২ ক্লাসরুম মিলে বা ক্যান্টিন মিলে কতজন সেখানে ছিল। তাদের সূত্র মতেই তো ২৩১ জনের উপরে মারাই গেছে। মানে স্পট ডেড, আহত তো আছে। তো এরকম কথা যখন তারা বলছে আমরা তো তাদের তথ্য নিয়ে বলছি। তাহলে সরকারের সে ১৮ থেকে ১৯ এর উপরে যাচ্ছে না। তো এই যে ভয়াবহতা এই মিথ্যাচারগুলোর প্রয়োজন কি ছিল? যদি এটা নিছকই একটা দুর্ঘটনা ঘটে, তাহলে দুর্ঘটনাকে তো আপনি দুর্ঘটনার হিসাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এখন দুর্ঘটনাকে আপনি অত্যন্ত আম আ খুব গভীরভাবে ষড়যন্ত্রের মতো করে রাগ-ঢাক করে চুপিসারে কেন? আপনাকে লাশের সংখ্যা, মৃতের সংখ্যা কেন কমাতে হবে? কেন লুকিয়ে নিয়ে যেতে হবে? যদি এটা শুধুই মাত্র একটা দুর্ঘটনা হয়। এনোনিমাস একটা পেজ থেকে বলছিল যে দুর্ঘটনা ঘটলে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সচেতন ছিল? অবশ্য তাদেরকে আমরা দোষ দিতে পারি না। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি। কারণ তারা আমরা দেখছি যে এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য এবং গোপালগঞ্জকে ধরাশায়ী করবার জন্য সাধারণ জনগণকে আওয়ামী লীগের সমর্থকদেরকে, বঙ্গবন্ধুর সমর্থকদেরকে ধরপাকড় করবার জন্য, মারবার জন্য, গ্রেফতার করবার জন্য তারা এত ব্যস্ত। দেশে যদি এখন কেউ আক্রমণও করে তাদের দেখার সময় নেই। মানে সব সারা পৃথিবী একদিকে, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের লোকজন একদিকে, আর এনসিপি কে প্রোটোকল দেয়া, প্রোটেকশন দেয়া একদিকে। দেখেন প্রতিদিন এই এনসিপির পিছনে যে পরিমাণ রাষ্ট্রীয় প্রোটেকশন দিচ্ছে নিরাপত্তার নামে, যে পরিমাণ মানে নিরাপত্তা সেনাবাহিনী, তারপরে বিজিবি, পুলিশের যে পরিমাণ সাঁজোয়া যান, ভারী যান ব্যবহার করছে তাতে প্রতিদিনের আনুমানিক খরচ নাকি ৩ কোটির ওপরে। তো এনসিপি ওরা কে? একটা অনিবন্ধিত রাজনৈতিক দল যার যে রাজনৈতিক দলের কোনো হিসেব নিকেশ নেই। দুদিন আগে যারা চপ্পল পায়ে দেয়া ছাত্র ছিল আজকে তারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর, তারা ইউনুসকে চালায়, রাষ্ট্রকে তারা চালায়। খোদ সেনাবাহিনী তাদের সেবায় নিয়োজিত, নৌবাহিনী তাদের সেবায় নিয়োজিত, কে চালায়, রাষ্ট্রকে তারা চালায়। তো কাজেই এবং এইসব তারা ক্ষেত্রে কয়েকদিন আগে প্রশ্ন আন্দোলন করে মানুষ, কয়েকদিন করে আন্দোলন করে মানুষ, তারা এর মাঝে তাদের তাদের ভাষাটা তারা কঠোর হস্তে দমন করবে। এবং বলেছে এই যে তথ্য উপদেশ প্রেস উপদেষ্টা, কিন্তু বাংলাদেশ সরকারের প্রেস উপদেষ্টা না, উনি হচ্ছে প্রেস সচিব না, উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তার প্রতি অবিশ্বাসটা এই পর্যায়ে পৌঁছেছে, স্কুলের ছাত্ররা যাদের পদত্যাগ দাবি করেছে তাদের একজন কিন্তু সেই প্রেস সচিব আছেন। তাদেরকে স্কুলে ছাত্ররা ঘেরাও করেছিল, তাদেরকে উদ্ধার করতে হয়েছে। তাদের সচিবালয়ে সচিবালয়ে তাদের উপর আক্রমণ করতে হয়েছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিত করে ৩টায় এই দিনের বেলায় ঘটনা ঘটলো, আর এসএসসি সিদ্ধান্ত রাত ৩টা বাজলো। সেটা খুবই এলোমেলো অবস্থা দেশটার, কি সাজানো একটা দেশ, ছারকার একটা দেশ। দেখেন শিক্ষা উপদেষ্টা নাকি বলেছেন যে মাইলস্টোনের ঘটনার সাথে পরীক্ষার কি সম্পর্ক। মানে এদের হয়েছে কি, এরা তো আসলে বাংলাদেশের মানুষকে কখনো নিজের মনে করেন। আর ক্ষমতায় যেভাবে এসেছে কাজেই মানে ওই যে বলে না যে মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পনা, সেখানে তো লাশের পরিকল্পনা ছিল। তো সে কারণে মানুষ হচ্ছে তাদের কাছে লাশ, মানুষ হচ্ছে সিঁড়ি, মানুষকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। ছাত্রছাত্রীদের সরকার না এটা?
ইউনূস তো এসে বলেছিল যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। তো আজকে ছাত্রদের সরকার, ছাত্রদের উপরে যেভাবে সচিবালয়ের সামনে আমরা আর্মি এবং সেনা পুলিশের যেভাবে বেধড়ক গুলি এবং বেধড়ক পিটানোর দৃশ্য দেখলাম, আমরা শুনতে পারছি যে ২ থেকে ৩ জন মারা গেছে গুলিতে, আহত প্রায় অর্ধশতাধিক। তো ছাত্রছাত্রীদের নিয়োগ করা সরকার। ইউনূস সাহেব তো বলেছিল যে ছাত্রছাত্রীদের নিয়োগ। তা আমি তো বলি আসলে ইউনূস হচ্ছে গণহত্যাকারী, মবের জনক। তো তার কাছে আসলে ছাত্রছাত্রী বাঙালিরা কেউ কিছু না। সে প্রত্যেকটা মানুষকে মাথাপিছু ক্ষুদ্র ঋণের একটা বস্তু হিসেবে দেখে। কিংবা তার ক্ষমতায় যাওয়ার জন্য একটা করে সিঁড়ি। এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখেন শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় হচ্ছে আরেক উপদেষ্টা। এবং সেনাবাহিনী যে আজকে দেখেন এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো বাচ্চা আহত, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবে। এগুলো একটা ইত্রামি আসলে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। বিদেশ থেকে ডাক্তার আনার যে সময় কালক্ষেপণ, এই বাচ্চাগুলো তো এখনই চিকিৎসার দরকার। বাংলাদেশে এই সাবকন্টিনেন্টের সবচাইতে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন। বার্ন ইনস্টিটিউট তো আমাদের বঙ্গবন্ধু কন্যা করে দিয়ে গেছে। ডক্টর সামন্তলাল মানে তার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তারকে কারাগারে আটকে রেখেছে। তাকে কি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাকে প্যারোলে হলেও তো নিয়ে আসা যায় হাসপাতালে। সেটাও করবে না। কারণ ছাত্রছাত্রীদের তো দরকার নাই। বিদেশ থেকে আনতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে। বিদেশ থেকে আনতে হবে কেন? যদি আমার ঘরেই ডাক্তার থাকে? আর বিদেশ থেকে আনা পর্যন্ত কি আমার বাচ্চারা অপেক্ষা করবে? এগুলো হচ্ছে কি আসলে এদের মধ্যে কোনো মানবিকতা তো নেই। কথাগুলো তো আমরা বারবার বলছি। তারপরেও বলতে চাই এরা আসলে মানুষরূপী মানে পিশাচ হয়ে গেছে এরা। মানে বাংলাদেশের ইতিহাসে একটা কোনো লেখা থাকবে। সরকার আছে, একটা দেশে একটা ক্ষমতা একটা সরকার আছে, সেই সরকার এই একটা স্কুলের বাচ্চাদের চিকিৎসার দায়িত্ব নিতে পারবে না, মানুষের কাছে দান চেয়েছে, কিন্তু দান কবে? হ্যাঁ, আমি মানে এটা তো আজকে এবং তারপর সে যখন সবাই সমালোচনা করছিল টেক্সটটা ডিলিট করে দিয়েছে। ব্যাপারটা এরকম আরকি যে আ একটা কিশোরী তার কাউকে একটা আ মেসেজ পাঠিয়ে দিল, তারপরে আবার লজ্জায় ডিলিট করে দিল। এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে শয়তানি। ত্রাণের টাকা তো আমরা আজ পর্যন্ত কোনো হিসাব পেলাম না। সার্জিসটা যখন ফেনীতে গেছে, ফেনীর সাংবাদিকরা প্রশ্ন করেছে যে, "ত্রাণের টাকাটা কই ভাই? ফেনীতে তো বন্যা এখনো চলছে।" তো সার্জিসটা ওখানে বেশ হুমকি-ধামকি, ধমক-টমক দিয়ে মোটামুটি ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে আসছে। তো আজকে ত্রাণের টাকা কোথায়? এখন আবার এই যে বাচ্চাদের এই যে মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে এই আহত নিহতদের চিকিৎসার জন্য তাকে ভিক্ষা করতে হবে। আবার ফান্ড জোগাড় করতে হবে। কেন রে ভাই? ইসরায়েলে যখন তুমি ফান্ড দিছো তখন বাংলাদেশের বাচ্চাদেরকে ফান্ড দিতে পারো না কেন? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ৳২ কোনদিন ইউনূস সাহেব বের করেননি। একটা বদ লোক। মানে সরি আমার আসলে নিতে পারছি না। কি করে সে ভিক্ষার জন্য টাকা চায়? আবার তাকে টাকা তুলতে হবে? চিকিৎসার নাম নেই, কোন কিছুর নাম নাই। সে টাকা তোলার মানে শুধু টাকা তোলা। টাকা তুলে টাকা মারতে পারবে। প্রতিদিন ৩ কোটি ৳৩.৫ কোটি খরচ করতেছে এনসিপির মানে মবের ইবলিশ গুলার জন্য। তো সেই টাকা বন্ধ করুক। ওই টাকাটা কার? ওটা তো আমার আপনার টাকা। এখন এই যে ধরেন এগুলো হচ্ছে গিয়ে যে একটা মানে অসৎ লোক যখন জোর করে চেয়ার দখল করে, তার কাছ থেকে আসলে এগুলো আমরা তো ধরেন আমরা যখন বলি যে আমরা বিস্মিত না, তখন সবাই বলে, "ও আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করেন।" ভাই আওয়ামী লীগের রাজনীতির জন্য এই কথাটা বলছি না। এটা তো সত্য, প্রমাণিত। এরকম মানে বিপর্যয়ে আওয়ামী লীগের সরকার বঙ্গবন্ধু কন্যা কিভাবে হ্যান্ডেল করেছেন। ২০১৪ সালে যখন বিএনপি জামাত মিলে আগুন সন্ত্রাস করেছে, প্রত্যেকটা বাসে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে ফেলেছে। তখন তো অগণিত হাজার, হাজার আ আগুন সন্ত্রাসে পুড়ে গেছে মানুষ। তো সেটাকে সামাল দিয়েছিলেন না বঙ্গবন্ধু কন্যা এবং এই ডাক্তারদেরকে নিয়ে এই বার্ন ইনস্টিটিউট উনি প্রতিষ্ঠা করে বহু, বহু বিপর্যয় তিনি সামাল দিয়েছেন। নিজে চলে গেছেন, জড়িয়ে ধরেছেন, সারাক্ষণ নজরদারি করেছেন। বোঝা যায় উনাকে দেখলে। উনাকে তো আর এমনি, এমনি মাদার অফ হিউম্যানিটি বলেনি। তো ইউনূস কেন পারে না এসব? ইউনূসের সকল মায়া মমতা হচ্ছে এনসিপির কতগুলো জঙ্গি সন্ত্রাসীকে। কারণ তারা তাকে চেয়ারে রাখবে। এনসিপিরা তো তাকে চেয়ারে রাখবে। জামাত তাকে চেয়ারে রাখবে। এই তো।
এখন হয় কি আমরা দুর্ভাগা জাতি, যে আওয়ামী লীগকে ভালো লাগেনি, আওয়ামী লীগকে হটাও, আওয়ামী লীগকে সরাও, বঙ্গবন্ধুকে ভালো লাগেনি, যে কিছু মানে মির্জাফর গাদ্দাররা যে জুলাইতে সাধারণ মানুষের প্রতারিত করেছিল সে আবেগকে, আজকে কি হয়েছে? আওয়ামী লীগ ভালো লাগে না, এই বঙ্গবন্ধু কন্যাকে ভালো লাগেনি, আজকে তো ফ্রাঙ্কেনস্টাইন আসছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় হয়েছে, কি অবস্থা? আজকে যখন ছাত্রছাত্রীদেরকে আজকে তো সচিবালয়ের সামনে স্ট্রেট গুলি করছিল, আজকে যেভাবে পিটিয়েছে, এরকম পিটানো দেখে তো তখন তো আমাদের সব শিক্ষক সুশীলদের আসমান আরশ কেঁপে উঠছিল। আমাদের অভিনেতারা বলছিল যে রাতে শান্তিতে ঘুমাতে পারে না। আমাদের অভিনেত্রী বলেছিলেন এটা আমার দেশ, আমরা এই দেশের থাকবো, সংস্কার করবে। এখন ওরা কথা বলে না তো। তো এই যে মানে মির্জাফরে ভরে গেছে দেশটা। আর ইয়াহিয়া খান ওই 1971 সালে লারকানে পাখি শিকার করতে গিয়ে আল রাজাকার আলবদর আল শামস বানিয়ে দিয়ে গিয়েছিল। ওই রাজাকার আলবদর আল শামসের নাতি পুতিরাই বাংলাদেশটাকে ধ্বংস করছে। আপনি দেখেন গত জুলাইতে ওরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই জুলাইতে কি স্লোগান দিয়েছে? তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। তারপর আবার কি বললো, তার দাদা না বাবা রাজাকার, এরকম একটা কিছু স্লোগান। এখন তো স্লোগান তো স্ল্যাং হয়ে গেছে, যে জায়গায় চলে যাচ্ছে। তো বাংলাদেশটা কোথায় গেছে? আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থী, ছোট ছোট শিশুরা, তরুণরা, কিশোররা, তাদের মানসিকতাটা, তাদের আবেগের জায়গাগুলো দেখেন নষ্ট হয়ে গেছে। এই যে বঙ্গবন্ধু কন্যার সময় তিনি তো সবাইকে কথা বলতে দিয়েছিলেন, আজকে দেখেন, আজকে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত পিটাচ্ছে। এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল কলেজে, শিক্ষক এবং ছাত্ররা যখন বিভিন্ন টেলিভিশনে আহত নিহতের সংখ্যা বলেছেন, সে বলল কেন? সে কারণে ওই স্কুলের টিচার ছাত্রদেরকে সেনাবাহিনীর লোকজন ওইরকম একটা সিচুয়েশনে বেধড়ক পিটান। আপনি এই সেনাবাহিনীকে কি বলবেন? এই সেনাবাহিনীকে আপনি কি করে বিশ্বাস করবেন যে ওরা প্রশিক্ষণের জন্য আসলে যুদ্ধ বিমানটি পাঠিয়েছিল? এই সেনাবাহিনীকে তো বিশ্বাস করা যায় না। এখন ধরেন অনেকেই হয়তো বলবেন যে এত অবিশ্বাস করা কি ঠিক? এখন মানুষ তো আশরাফুল মখলুকাত, বিশ্বাস না করলে আমার ইমান চলে যাবে, যেহেতু আমি ধর্মে বিশ্বাস করি। আবার এটাও তো আছে, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন আপনি সিচুয়েশন দেখে তো বলবেন। কনস্পিরেসি থিওরি কি? আপনি তো অবস্থা দেখে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমাকে যে প্রশ্নগুলো তারা দিচ্ছে, কেন ছাত্রদেরকে মারবে সেদিন? কেন টিচারদের গায়ে হাত তুলবে? যদি হতাহতের সংখ্যাটা যদি 250, 300, 500 হয়, সমস্যা কোথায় সেনাবাহিনী? যদি এটা একদমই একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তো কোনো সমস্যা নেই। তার মানে যদি এটা দুর্ঘটনা না, সে কারণেই তাদের এত সমস্যা। দুর্ঘটনাটা না বলে এখন বাবা মার কি বাচ্চার গোপালগঞ্জ খাবার? গোপালগঞ্জটা দৃশ্যপট থেকে হঠাৎ করে আউট কিন্তু এই ঘটনাটায়। এবং আরো এই করবে তারা, ঘটনা তাদের এই পরিকল্পনা আছে। ঘটনাটা আড়াল করার জন্য জানি না আবার কোন ঘটনা আসছে সামনে। একটা তো ঘটনা বটেই, গোপালগঞ্জকে আড়াল করতে চায়। আড়াল করতে চায় মানে অন্য আলোচনাটাকে সামনে নিয়ে আসতে চায়, সেটা আমাদের মনে হচ্ছে। তবে তাদের কিন্তু পরিকল্পনা থেকে গোপালগঞ্জ সরে যায়নি। তারা কিন্তু আরো কঠিন পরিকল্পনা করছে। তারা গোপালগঞ্জে একটা নির্দিষ্ট সময়ের পরে গোপালগঞ্জের যত সাপোর্ট আছে, নাগরিক সাপোর্ট, একজন বাংলাদেশের নাগরিক যে বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য যে সুযোগ সুবিধা, সেগুলো বন্ধ করে দিবে। গোপালগঞ্জকে একটা অবরুদ্ধ জায়গায় পরিণত করে কিন্তু তারপরে আরো স্টিম রোলার চালাবে। এখনো তো প্রতিদিন কিন্তু সেটা চলছে, এখনো বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলছে। আমাদের তো যোগাযোগ হয় যাদের সাথে, আমরা যখন শুনি তখন অপরাধী লাগে, আমরা কিছু করতে পারছি না। গোপালগঞ্জে এখনো নির্যাতন চলছে, এবং গোপালগঞ্জে তারা যে একটা কিছু করবে, যেটা তারা সাকসেসফুল হয়নি সেদিন, সেটা তারা করবে। তাদের ফরাসি যে একজন পীর আছে, ফরাসি পীর তাদেরকে যা যা ডিরেকশন দিচ্ছে সেগুলো তারা করবে, এবং কঠিন হস্তে গোপালগঞ্জকে তারা
নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস তারা তো গোপালগঞ্জকে সরিয়ে দেবে ইতিহাস থেকে, টুকরো টুকরো করে দেবে। এবং সেটা যে তারা করতে পারে এটা কিন্তু জাতি এখন বিশ্বাস করে যে তাদের পক্ষে গোপালগঞ্জকে মিশিয়ে দেয়া সম্ভব। কিন্তু এখানে একটা কিন্তু আছে ভাই। গোপালগঞ্জকে তারা মিশিয়ে দিতে পারে। তাদের এই ক্ষমতা এখন আছে। যেহেতু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সব তাদের। তাদের পক্ষে সম্ভব। জঙ্গি সন্ত্রাসীও তাদের। তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। কিন্তু গোপালগঞ্জে কি আছে? গোপালগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শ আছে। এবং বঙ্গবন্ধুর আদর্শটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই গোপালগঞ্জের যে আদর্শের যে শক্তি, এটা শুধু গোপালগঞ্জ বা বাংলাদেশ না। সারা বিশ্বে যত বাঙালি আছেন তাদের হৃদয়ে আছে। তো গোপালগঞ্জের যে শক্তি, আমার মনে হয় না যে তাদের এত মানে তারা যত মানে এখন যদি এয়ার স্ট্রাইক করে ওটা ডিফারেন্ট। গোপালগঞ্জের যে জনগণের যে জোয়ার, সেই জোয়ার কিন্তু গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ওরা কোথাও আপনি দেখেন গোপালগঞ্জের পাশাপাশি অন্য কোথাও কি কোনো সমাবেশ করতে পেরেছে সাকসেসফুলি? সাধারণ জনগণ কি এসছে? তাদের লাল, কালো, সাদা চেয়ার ভরেছে? যেখানেই গেছে ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবির উপস্থিতিতে। এদের উপস্থিতিতেই কিন্তু জনগণ প্রতিহত করছে, প্রতিরোধ করছে, তাদেরকে বর্জন করছে। তারা বাংলাদেশী। কোথায় তারা পারছে? তারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। সেনাবাহিনী তাদের, নৌবাহিনী তাদের, বিমান বাহিনী তাদের। তারপরও তাদের জন্য তাদের মানে এত ভয় আওয়ামী লীগকে, এত ভয়। তো সেজন্য বললাম যে আওয়ামী লীগ তো আসলে যে ছোট বাচ্চা দেখলেন না লাঠি হাতে বেরিয়ে এসছে। ওকে কি কেউ শিখিয়েছে? শিখিয়ে তো একটা বাচ্চাকে পাঠানো যায় না। তো আওয়ামী লীগ তো হচ্ছে আসলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। প্রকৃতির মধ্যে আওয়ামী লীগ ভেসে বেড়ায়। প্রকৃতির একটা বিচার আছে না? প্রকৃতিরও কিন্তু একটা আম আ কি বলে? প্রকৃতির একটা সাড়া আছে। প্রকৃতি কিন্তু আপনি গাছের সামনে দাঁড়ালে আপনি মনে হয় না যে আমার মনে হয় যে আমি যদি কোনো সত্য কথা বলি আমার মনে হয় গাছটা আমাকে সেটার একটা সাড়া দিচ্ছে। মিথ্যা বললেও মনে হয় গাছটা আমাকে মিথ্যা বলছে। কিন্তু প্রকৃতির কাছে মানুষকে কিন্তু অপরাধ করলে পরাজিত হতে হয়। প্রকৃতির একটা পানিশমেন্ট আছে। তো বঙ্গবন্ধুতে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুক্তিযোদ্ধাদের রক্ত সারা বাংলাদেশের মাটিতে। এই কতগুলো রাজাকার আলবদর আল শামস ১৯৭১ সালে লারকানে বসে আইএসআই আর ইয়াহিয়া খান তৈরি করে দিল। তারা আমাদের উপরে কি করছে তারা আসলে মানে ১৯৭১ এর পরবর্তী সময় বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের পর থেকে শুরু করে আমাদের আগের যারা ছিলেন তারা হয়তো এত কঠিন করে ভাবেননি। সে কারণে ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। এবং বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি এই জামাত ইসলাম থেকে শুরু করে এরা কিন্তু পুনর্বাসিত হচ্ছে এবং বাংলাদেশ জঙ্গিদের কিন্তু অভয়ারণ্য হচ্ছে। বঙ্গবন্ধুকে তাদের ভয় ছিল। বঙ্গবন্ধুকে ইয়াহিয়া খানও ভয় পেত। বঙ্গবন্ধুকে এই জন্য মেরে ফেলতে হয়েছে তাদের। নির্বংশ করতে চেয়েছিল বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু কন্যা এবং তার বোন শেখ রেহানা আপা বেঁচে যাওয়ায় আমরা কিন্তু আজকে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ এবং আমরা এখন পর্যন্ত টিকে আছি। তো আপনি দেখেন ৭৫ পরবর্তী সময় থেকে শুরু করে যত সময় তারা ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশটাকে কোথায় নিয়েছে? কাজে আওয়ামী লীগকে তাদের অনেক ভয়, বঙ্গবন্ধুকে ভয়। আর বঙ্গবন্ধুর স্বপ্নকে তো এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো উনাকে তো ভয় থাকবেই। এবং প্রত্যেকটা আওয়ামী লীগকেও তারা দেখেন একটা তৃণমূল পর্যায়ের স্লোগান দেয় একজন সমর্থককেও তারা মারছে। মানে নেতা দরকার নাই তাদের। একজন সমর্থক, সে ভ্যান চালক হোক, দোকানদার হোক, তার কোনো কিন্তু বড় পোস্ট দরকার নাই। একজন সাধারণ তৃণমূলের সমর্থক জয় বাংলা স্লোগান দিচ্ছে, বঙ্গবন্ধুর কথা বলছে, গোপালগঞ্জে শির দ্বারা উঁচু করে সে দাঁড়িয়েছে পথ রোধ করে। সে অপরাধী, তাকেও ভয় পাচ্ছে। এই ভয়ের রাজত্ব
তারা যেভাবে আজকে দেখেন ছাত্ররা যেভাবে জেগেছে ১, ২, ৩, ৪ ইউনূস তুই গদি ছাড়। এই কথাটা তো বেরিয়ে গেছে ছাত্রদের মুখ থেকে। তো ১, ২, ৩, ৪ ইউনূস তুই গদি ছাড়। যখন কথাটা বেরিয়ে গেছে, তো ওই যে একটা কথা আছে না, তীর যদি ধনুক থেকে বেরিয়ে যায়, তীর আর ফেরত আসে না। ফেরত আসবে কথা না। বেরিয়ে কথা তো বেরিয়ে গেছে। আপনার কথার সূত্র ধরে একজন লিখেছেন, ড্রোন দিয়ে লেজার শো আর গ্রাফিতি করতে কোটি কোটি টাকা খরচ করতে পারে, তখন টাকার অভাব হয় না। একদম ঠিক কথা। একদম। এবং জুলাই ফাউন্ডেশনের নামে তারা যে পরিমাণ নয়-ছয় করেছে, স্বেচ্ছাচারিতা করেছে, তো তাদের কাছ থেকে জাতি আসলে কিছু আশা করে না। আর সত্যি কথা বলতে কি জাতি, ছাত্র জনতা, আপামর জনসাধারণ এখন খুব স্পষ্ট করেই জানে বাংলাদেশের পরিণতি কি হয়েছে, সেই পরিণতিতে তাদের কতটুকু অংশগ্রহণ ছিল। যারা সেই সময় স্বতঃস্ফূর্তভাবে আবেগতাড়িত হয়ে রাস্তায় নেমেছিল, সমর্থন করেছিল, তারা কিন্তু প্রকাশ করছে যে আমরা লজ্জিত, আমরা ভুল ট্রেনে উঠে গিয়েছিলাম। এই সংখ্যাটা কিন্তু এখনো অনেক। এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা আর ইউনূসকে চায় না, এই মব বাহিনীকে চায় না, হাসনাতকে চায় না, সার্জিসের চিৎকার চেঁচামেচি চায় না। ওরা কে? আমাদেরকে ধমকাবে। বাঙালি জাতি ৫২ র ইতিহাসের জাতি বাঙালি। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানকে হারিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। সেই সার্জিস, হাসনাত আর নাহিদদের চোখ রাঙানি শোনার জন্যে? আমার বাড়িতে ৩ জন মুক্তিযোদ্ধা। আমার বাবা বেঁচে নেই। আমার ২ চাচা মুক্তিযোদ্ধা। বাংলাদেশের ঘরে, ঘরে মুক্তিযোদ্ধা। তা আমাদেরকে চোখ রাঙাবে? আওয়ামী লীগ করি বা না করি, তারপরও তো সহ্য করতাম না। তো কেন সহ্য করবে বাংলাদেশের মানুষ? করবে না। আজকে মাইলস্টোনের একজন শিক্ষার্থীর মা কিন্তু ২ উপদেষ্টাকে অনেক কড়া জবাব দিয়েছে। সেই মা তো আওয়ামী লীগের কোন রাজনীতি করে না। সেই মা আমার মনে হয় না মানে রাজনৈতিক পরিমণ্ডল বা টক শো বা কোনো বিশেষ কিছু। উনি একজন মা, বাংলাদেশের একজন মা। উনি তো কড়া জবাব দিয়ে প্রশ্ন করেছেন। তো বাঙালি হচ্ছে সেরকম একটা চরিত্রের। বাঙালি যখন সময় আসে ঘুরে দাঁড়ায়। সেই ঘুরে দাঁড়ানোর জন্য মাইলস্টোনের ঘটনা আবার পুনরাবৃত্তি হলো। ঘুরে দাঁড়ায়, মানুষ কিভাবে ঘুরে দাঁড়ায়, মাইলস্টোনের ছোট ছোট ছেলে মেয়েরা সেটা আবার সেটা প্রকাশ করলো। সেটা সচিবালয়ের মতো জায়গা, তাদেরকে সেনাবাহিনী, পুলিশ সবাইকে নিয়ে তাদেরকে সেখানে বের করতে হয়েছে। ৮০-র ওরা বেশি কিন্তু ছেলে। সেখানে প্রবেশ করেই ছিল। এটা দুর্ভাগ্যরূপে আমরা কি বাংলাদেশটা শান্তি খুঁজেছিল, শান্তি আসলো না, বরং নতুন না, বন্দোবস্তের নতুন এই বন্দোবস্তের বাংলাদেশের কথা শান্তি বলেছিল। হরণ এরা বাংলাদেশের শান্তি হরণ করেছে। এরা কি করেছে? একজন সাধারণ মানুষ হিসেবে দেখেন কত ভয়ঙ্কর কাজ। মানে আমাদের শান্তি নষ্ট করেছে। আমাদের যে সারা পৃথিবীতে ভাবমূর্তি সেটা নষ্ট করেছে। আগে কিন্তু বাংলাদেশী হিসেবে গর্ব করে আমাদের পাসপোর্ট নিয়ে দাঁড়াতে পারতাম। এখন সেই গর্ব কোথায়? ভিসা বাতিল হচ্ছে। ইমিগ্রেশন থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তা আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে। এবং বাংলাদেশ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে কিন্তু একটা চমৎকার ভাবেই জীবনযাপন করতে পেরেছে। আমরা কিন্তু কখনো সমস্যা হয়নি। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, সব দেশেই ঘটে। কিন্তু ৫ই আগস্ট পরবর্তীতে আমরা কি দেখেছি? মানে ব্যাপারটা এরকম যে এদেশে কোনো সনাতনী থাকবে না। একটা লাইন করে দিল। বাংলাদেশে এবং সেটা কি করলো? যে ধর্মের নামে। বাংলাদেশে তো ধর্ম চর্চার জায়গাটা সেরকম না। ওরা বাংলাদেশের ধর্মটাকে একটা বিকৃতি ইসলাম হিসেবে প্রচার করছে। বা ইসলাম ধর্ম তো এত এরকম না। ওরা আমাদের ধর্ম কেড়ে নিয়েছে। ওরা আমাদের ভাবমূর্তি কেড়ে নিয়েছে, আমাদের শান্তি কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চাদের শিক্ষা, বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আমি রাজনীতির কথা বাদই দিলাম। এগুলো তো আমাদের। এটা তো কেড়ে নিতে পারে না। ওরা আমাদেরকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি একজন নারী হিসেবে আমরা বাংলাদেশে যে ক্ষমতায়িত
জীবনযাপন করতে পেরেছে, আমাদের যে জীবনযাপনের ক্ষেত্রে আমাদের নারীর যে এখন নারীরা যে পরিমাণ চাকরিজীবী হতে পেরেছে, যে সমস্ত জায়গায় নারীরা কাজ করেছে সাহসের সাথে, যোগ্যতার সাথে, সেখানে নারীদের অবস্থান কোথায়? তো একটা দেশ থেকে আপনি সভ্য দেশের পরিচয় কি? যে একটা নারী যদি স্বাধীনভাবে খুব স্বস্তির সাথে চলতে পারে সেই দেশটা সভ্য। তো এই দেশে নারীরা তো শান্তিভাবে চলতে পারছে না। ঘরে বাইরে কোথাও নারীরা নিরাপদ না। তো কাজে আপনি আমার সভ্য দেশকেও তো নষ্ট করেছে এরা। আমার সংস্কৃতি নষ্ট করেছে। তো এর জন্য কি ক্ষমা পাবে? আপনি ধরেন মিল, কলকারখানা, অর্থনীতি, শেয়ার বাজার আমি বাকি বাদই দিলাম। এটা তো তারা করতে পারে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে একটা সংবিধান। আলী রিয়াজ কে? তার বাংলাদেশে এ যাবৎকালে কি কন্ট্রিবিউশন? যে আলী রিয়াজ বললে সংবিধান পরিবর্তন করতে হবে? কেন? ফরাসি পীরের কথা শুনতে হবে কেন? কারা শুনছে? দেখেন আমি সবসময় বলি যে সমাজ কি শুধুমাত্র দুর্বৃত্তের জন্য নষ্ট হয় না। সমাজে দুর্বৃত্তদেরকে যারা সহ্য করে, মেনে নেয়, দুর্বৃত্তায়নের সন্ত্রাস করতে দেয়, খানিকটা তাদেরও দোষ। এই দুর্বৃত্তর সংখ্যা কত? কত পার্সেন্ট? খুব বেশি পার্সেন্ট কি? এরা কি শতভাগ? 20% এর বেশি হবে? আমি যদি বিএনপি কে যুক্ত করি তাহলে কত হবে? সব মিলে? তাও তো বেশি না। আজকে বিএনপি জামাত তো মারামারি করছে এনসিপি সহ। তাও ধরে নিলাম তার এক দল। তাহলে কত? কাজেই এটা হচ্ছে যে আমি আপনি যদি মেনে নেই তাহলে ওরা আমাদেরকে আরো চাপিয়ে দেয়। যদি মেনে না নেই তাহলেই ওরা ভয় পাবে। তো আমরা আওয়ামী লীগ যারা করি বা বঙ্গবন্ধুর আদর্শের যারা, বাংলাদেশের পক্ষে যারা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা, আমরা তো ওদের দুর্বৃত্তদের মেনে নিব না। এটার সাথে কোনো ক্ষমতায় যাওয়ার কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারবে কি পারবে না এর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, জনগণের প্রয়োজনে আওয়ামী লীগ সরকারই নিরাপদ। শেখ হাসিনাই হচ্ছে আস্থা ভরসার জায়গা। কারণ তার হাতেই বাংলাদেশ নিরাপদ। কিন্তু মানুষের যে ইন্ডিভিজুয়াল লড়াইটা সেটা তো শুধুমাত্র রাজনৈতিক বা ক্ষমতায় যাওয়ার লড়াই না। একটা সাধারণ মানুষের লড়াই কি প্রধানমন্ত্রী হওয়ার বা এমপি হওয়ার না। তার তো নিজের জীবনের, তার সন্তানের, তার ভবিষ্যতের, তার অস্তিত্বের। তো সেই জায়গায় যখন আঘাত করে ফেলেছে, তো আমি মনে করি যে ১১ মাস অতিবাহিত হয়েছে। খুব বেশি সময় লাগেনি। আমরা তো এ ধরনের আ এগুলো তাড়াতে অনেক সময় লাগে। অল্প সময় জনগণ বুঝে গেছে যে কার আসল চেহারা কি। এবং সারা পৃথিবীর মানুষ দেখছে, উদ্বেগ প্রকাশ করছে। জনগণ এবং দেশ বড় চরম মূল্য দিয়ে বুঝতে হলো তাদেরকে। চরম চরম মূল্য মূল্য, দিতে চরম, হয়েছে। চরম। পৃথিবীর রোকেয়া ইতিহাসে আপু, বাংলাদেশে আমরা শেষ কলঙ্কজনক করবো। অধ্যায়। আমরা শেষ করবো আজকে। মাইলস্টোনে যারা যেসব মা-বাবা ক্ষতিগ্রস্ত, সন্তান হারিয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে আমরা থাকবো। তাদের প্রতি সমবেদনা, শ্রদ্ধা এবং তারা যদি চান তাদের জন্য আমাদের সর্বোচ্চ যা দরকার আমরা তাদের পাশে থাকবো। আপনি ভালো থাকবেন রোকেয়া প্রাচী। আবার আমরা কথা বলবো। জি, অনেক ধন্যবাদ। আ আমি শুধু একটুখানি ১০ সেকেন্ড একটু একটা কথা বলতে চাই। বলেন, সেটা ভালো হচ্ছে যে হুম। আমাদের গণমাধ্যমকে আমি মানে আমি গত কাল পর্যন্ত বারবার বলেছি, আবারও বলছি যে গণমাধ্যমকে আমি একদম হাত জোড় করে অনুরোধ করতে চাই যে অন্তত এই শিশুগুলার দিকে তাকিয়ে সব ভুলে যাক। এই শিশুগুলার জন্য সত্য কথা বলুক। এই শিশুগুলার পাশে থাকুক। এখনো যদি মানে ইউনূসের তাবেদারি করে তারা, তাহলে মানে কোনদিন তারা ক্ষমা করবে না যে প্রকৃতি। আল্লাহ কোনদিন মাফ করবেন না। আমার একদম বিশেষ অনুরোধ শিশুগুলার দিকে তাকিয়ে আমাদের গণমাধ্যম যেন সত্য কথা বলে এবং আমরা দেশের মানুষ সবাই যেন এই বাচ্চারা যারা আজকে দাবি নিয়ে রাজপথে এসেছে বাচ্চাদের পাশে যেন থাকে। এবং তাদের ঘরেও নিশ্চয়ই এরকম বাচ্চা আছে।
ভালো থাকবেন রোকেয়া প্রাচী। সবাইকে শুভেচ্ছা। আমরা আবার অঙ্গীকার করছি, আমরা এই পরিবারগুলোর পাশে থাকবো যদি তারা চান। ধন্যবাদ।